ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি হাব। স্টাডি হাব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে বায়োলজি জিকে কোশ্চিন অ্যান্সারগুলো আলোচনা করব সেগুলো বিভিন্ন গভর্নমেন্ট যে জব সেই সব পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই জিকেগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্র্যাকটিস সেট 1। আমরা পরবর্তীতে এইভাবে প্র্যাকটিস সেট চলতেই থাকবে আমাদের চ্যানেলে। তাই প্র্যাকটিস সেটগুলো পেতে চ্যানেলটাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যাদের যাদের পিডিএফ দরকার তারা কমেন্ট করো, অবশ্যই তাদেরকে পিডিএফ প্রদান করা হবে। চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ড 1 মিনিটে কতবার স্পন্দন হয়? অপশান এ 140 বার মিনিটে, 72 বার পার মিনিটে, সি 62 বার পার মিনিটে, ডি 106 বার পার মিনিটে। যারা কোশ্চেনের অ্যান্সারটি পারবে তারা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের জন্য 5 সেকেন্ড করে সময় আমি অপেক্ষা করছি, তারপরে সঠিক অ্যান্সারটি বলে দেব। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ 72 বার পার মিনিট। মানুষের স্বাভাবিক অবস্থায় হৃৎপিণ্ড সাধারণত প্রতি মিনিটে 72 বার স্পন্দন করে। প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক হার্টবিট হচ্ছে 60 থেকে 100 বার পার মিনিটে। পরীক্ষামূলক জিকে প্রশ্নে সাধারণত 72 বার মিনিটে ধরা হয়। এটা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় যে স্বাভাবিক ধরা হয় সেটা হচ্ছে 72 বার। তাই সঠিক ফাইনাল অ্যান্সার হয়ে যাবে 72 বার। দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাব। আজকের সেশনের দ্বিতীয় প্রশ্ন, মানুষের মাথার খুলিতে হিউম্যান স্কালে কতগুলো হাড় থাকে? অপশান এ 8টি, বি 10টি, সি 22টি, ডি 206টি। সঠিক উত্তর হবে অপশান সি 22টি। মানুষের মাথার খুলি বা স্কাল মূলত দুটি প্রধান অংশে বিভক্ত। এক নম্বর হচ্ছে ক্রেনিয়াম, এটি মাথার চারপাশে আবরণ তৈরি করে। এতে মোট 8টি হাড় থাকে, তাহলে এখানে ছিল 8টা। আর হচ্ছে ফেসিয়াল বোনস, এটা আমাদের মুখমণ্ডল গঠন করে। এখানে মোট থাকে 14টি, তাহলে এখানে থাকলো 14, তাহলে 8 22, অর্থাৎ সব মিলিয়ে 8 আর এই 4, মোট 22টি হাড় মাথার খুলিতে গঠিত। অনেক সময় কানের 3টি করে মোট 6টি হাড় এবং গলার হাইওয়েড হাড়টিকেও মাথার অংশ সাথে গণনা করা হয়। সেক্ষেত্রে সংখ্যাটি 29 হতে পারে। এখানকার 6টি আর এখানকার 3টি যদি, তবে সাধারণ জীবনবিজ্ঞান অনুযায়ী খুলির হাড় সংখ্যা 22টি ধরা হয়। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন, মানুষ 1 মিনিটে কতবার শ্বাস নেয়? অপশান এ 16 থেকে 18 বার, বি 18 থেকে 20 বার, সি 20 থেকে 24 বার, ডি 24 থেকে 28 বার। যারা সঠিক উত্তরটি পারবে তারা কমেন্টে অবশ্যই জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ 16 থেকে 18 বার। সাধারণত একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে গড়ে 14 থেকে 18 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ ও বর্জন করে। তবে শারীরিক পরিশ্রম বা উত্তেজনার সময় এই হার বৃদ্ধি হয়ে যেতে পারে। কয়েকটি বিষয় না জানলেই নয়। নবজাতক শিশু, এদের শ্বাস প্রশ্বাসের হার অনেক বেশি থাকে, প্রতি মিনিটে 30 থেকে 60 বার। ব্যায়ামের সময়, কঠোর পরিশ্রমের সময় এর হার প্রতি মিনিটে 35 থেকে 40 বারও হতে পারে। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। পরবর্তী প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের বৃক্কের ওজন কত? অপশান এ 120 গ্রাম, বি 150 গ্রাম, সি 160 গ্রাম, ডি 200 গ্রাম। সঠিক উত্তর হলো অপশান বি 150 গ্রাম। একজন সুস্থ
প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিটি বৃক্কের গড় ওজন সাধারণত 125 থেকে 170 গ্রামের মধ্যে হয়ে থাকে, তবে গড়ে এটি 150 ধরা হয়। নারীদের ক্ষেত্রে বৃক্কের ওজন পুরুষদের তুলনায় কিছুটা কম হতে পারে, সেটা হচ্ছে 115 থেকে 155। এটা হচ্ছে পুরুষদের, আর এটা মহিলাদের। বৃক্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অবস্থান: মানবদেহের উদর গহ্বরের পিছনের অংশে মেরুদণ্ডের দুপাশে দুটি বৃক্ক থাকে। এটি দেখতে অনেকটা শিমের বীজের মতো এবং লালচে খয়েরি রঙের। পাশে দেওয়া হয়েছে ছবি একটা, লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। এর কাজ হচ্ছে রক্ত পরিস্রুত করে মূত্র তৈরি করা এবং শরীরের ক্ষতিকর বর্জ্য পদার্থ বের করে দেওয়া। তাহলে বৃক্কের কাজ কি? বৃক্কের কাজ হলো রক্ত পরিস্রুত করে এবং মূত্র তৈরি করে এবং শরীরের ক্ষতিকর বর্জ্য পদার্থ বের করে দেয় মূত্রের মাধ্যমে। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। পরবর্তী প্রশ্ন: মানব শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি? মানব শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি? অপশান এ মেলিয়াস, বি ইনকাস, সি স্টেপিস, ডি ফিমার। সঠিক উত্তর হলো অপশান ডি ফিমার। মানব শরীরের সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো। ফিমার এটি মানুষের উরুর হাড়। এটি শরীরের সবচেয়ে দীর্ঘতম, বড় এবং শক্তিশালী হাড়। স্টেপিস এটি মানুষের মধ্যকর্ণে অবস্থিত। এটি শরীরের সবচেয়ে ছোট হাড়। তাহলে সবচেয়ে বড় হচ্ছে ফিমার আর সবচেয়ে ছোট হচ্ছে স্টেপিস। মেলিয়াস ও ইনকাস এগুলি কানের ভেতরে অবস্থিত ক্ষুদ্র হাড়, এগুলো কানের হাড়। তাহলে সবচেয়ে বড় শুনলে জানলাম আমরা ফিমার, আর সবচেয়ে ছোট হচ্ছে স্টেপিস। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন: মানব শরীরের সবচেয়ে কঠিন অংশ কোনটি? অপশান এ ফিমার, বি সেরিব্রাম, সি এনামেল, ডি স্টেপিস। সঠিক উত্তর অপশান সি এনামেল। দাঁতের উপরিভাগের এই পাতলা স্তর বা ইনামেল হলো মানবদের সবচেয়ে কঠিন ও শক্ত খনিজ সমৃদ্ধ অংশ। এটি মূলত ক্যালসিয়াম ফসফেট ও হাইড্রক্সাইড নামক খনিজ দ্বারা গঠিত। ফিমার একটি মানবদের সবচেয়ে বড় শক্তিশালী হাড়, একটু আগে জানলাম আমরা। সেরিব্রাম এটি মস্তিষ্কের প্রধান অংশ যা চিন্তা, স্মৃতি ও ঐচ্ছিক কাজ নিয়ন্ত্রণ করে। বাকি অপশানগুলো আমরা একটু মাঝে মাঝে লক্ষ্য করব। স্টেপিস এটি মানবদের সবচেয়ে ছোট হাড় যা মধ্যকর্ণে অবস্থিত। পরবর্তী প্রশ্ন: মানব শরীরের স্বাভাবিক রক্তচাপ কত? অপশান এ 80/120 mm, বি 120/80, সি 120/60, ডি নান। সঠিক উত্তর অপশান বি 120/80। একজন সুস্থ বয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ সাধারণত 120/80 মিমি পারদ ধরা হয়। এখানে দুটি পরিমাপ থাকে। সিস্টোলিক উপরের সংখ্যা 120, যা হৃৎপিণ্ড সংকোচনের সময় ধমনীতে চাপের পরিমাপ বোঝায়, আর আছে ডায়ালোস্টিক নিচের সংখ্যা, এই যে 120/80, এটাকে বলা হয় সিস্টোলিক। সিস্টোলিক আর এটাকে বলা হয় ডায়াস্টোলিক। ডায়াস্টোলিক যা হৃৎপিণ্ড প্রসারণের সময় বা বিশ্রামের সময় ধমনীতে চাপের পরিমাপ বোঝায়। মানব শরীরের জলের মাত্রা কত? অপশান এ 40 থেকে 50%, বি 65 থেকে 80%, সি 80 থেকে 95%, ডি 75 থেকে 85%। সঠিক উত্তরটি পারলে কমেন্টে জানাও, অবশ্যই কমেন্ট করো তোমরা। সঠিক উত্তরটি হবে অপশান বি 65 থেকে 80%। একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরের ওজনের প্রায় 60 থেকে 70, ক্ষেত্রবিশেষে 80 পর্যন্ত জল থাকে। তবে বয়স, লিঙ্গ এবং শরীরের গঠন অনুযায়ী এর মাত্রা কিছুটা পরিবর্তিত হতে পারে। নবজাতক শিশু এদের শরীরে জলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, প্রায় 75 থেকে 80% একটা বাচ্চার শরীরে জলের পরিমাপ থাকে। প্রাপ্তবয়স্কদের 60 থেকে 65, প্রাপ্তবয়স্ক মহিলাদের গড়ে 55 থেকে 60। শরীরে ফ্যাটের পরিমাণ পুরুষদের তুলনায় বেশি থাকায় জলের শতাংশ কিছুটা কম হয়। আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে জলের উপস্থিতি ভিন্ন ভিন্ন। যেমন অঙ্গ যদি ধরা হয়, যে রক্তে থাকে
90%, মস্তিষ্কে থাকে প্রায় 75 থেকে 85%, পেশিতে থাকে 75%, হাড়ে থাকে 22 থেকে 25%। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন, মানব শরীরের রক্তের মাত্রা শরীরের ওজনের কত শতাংশ? মানব শরীরে রক্তের মাত্রা শরীরের ওজনের কত শতাংশ? এ হচ্ছে 5%, বি 7%, সি 8%, ডি 9%। সঠিক উত্তর হলো বি 7%। সাধারণ একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে তার মোট ওজনের প্রায় 7 থেকে 8% রক্ত থাকে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তির ওজন 70 কেজি হয়, তবে তার শরীরে রক্তের পরিমাপ হবে প্রায় 4.9 থেকে 5.6 লিটার। মানে কোনো মানুষের যদি 70 কেজি ওজন হয়, তাহলে তার রক্তের পরিমাণ কত হবে? 4.9 থেকে 5.6 লিটার রক্ত থাকবে। একজন সুস্থ মানুষের শরীরে কত লিটার রক্ত পাওয়া যায়? একজন সুস্থ মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে এক কথায়? 2 থেকে 3, বি 5 থেকে 6, সি 4 থেকে 8, ডি 7 থেকে 9 লিটার। সঠিক উত্তর হবে অপশন বি 5 থেকে 6 লিটার। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে সাধারণত তার শরীরের মোট ওজনের 7% থেকে 8% রক্ত থাকে। একটু আগে আলোচনা করলাম আমরা। সেই হিসাবে গড়ে একজন পুরুষের শরীরে প্রায় 5 থেকে 6 লিটার এবং মহিলার শরীরে 4.5 থেকে 5.5 লিটার রক্ত থাকে। রক্তের পিএইচ এর মান হচ্ছে, রক্তের প্রকৃতি সামান্য ক্ষারীয় এবং এর পিএইচ হচ্ছে 7.4। এটা অনেক পরীক্ষায় আসে। রক্তের পিএইচ এর মান কত? রক্তে পিএইচ এর মান কত? তাহলে রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.4। রক্তকণিকা, রক্ত প্রধানত 3টি কণিকা নিয়ে গঠিত আমরা জানি। এটা হচ্ছে আরবিসি, এটা হচ্ছে ডাব্লিউবিসি, আর এটা প্লেটেটস। তো রক্তকণিকা আরবিসি বলতে রক্ত লোহিত কণিকা, শ্বেতকণিকা আর অনুচক্রিকা। রক্তের গ্রুপ আমরা জানি, রক্তের গ্রুপ প্রধানত 4টি, এ বি, এবি ও ও। আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে যে কোন গ্রুপকে, রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? যারা পারবে অবশ্যই কমেন্ট জানাও, দেখি কে কে পারো। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন, মানুষের রক্তে পিএইচ এর মান কত? একটু আগে জানলাম, যারা ভিডিওটি লক্ষ্য করেছে তারা অবশ্যই পারবে। দেখি কে কে পারো, কমেন্ট করো দেখি। তোমাদের জন্য একটু ওয়েট করলাম 5 সেকেন্ড। সঠিক উত্তর অপশান এ 7.4। মানুষের রক্তে পিএইচ সামান্য ক্ষারীয় প্রাকৃতিক হয়ে থাকে। সুস্থ মানুষের শরীরে পিএইচ এর মান হচ্ছে 7.35 থেকে 7.45 এর মধ্যেই থাকে। এর মাত্রায় সামান্যতম পরিবর্তনেও শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। মানে এর থেকে যদি নিচে চলে যায় আর এর থেকে যদি উপরে চলে যায় তাহলে মানুষের শরীরে ঝুঁকিপূর্ণ হতে পারে। পিএইচ স্কেল, এই স্কেলের মান 0 থেকে 14 পর্যন্ত হয়। মানে 0 থেকে শুরু হয় আর লাস্ট পর্যন্ত 14তে গিয়ে শেষ হয়। 7-এর নিচে অম্লীয় বা ক্ষারীয় অ্যাসিডিটি, 7-এর সমান নিরপেক্ষ নিউট্রাল যেমন বিশুদ্ধ জল, 7-এর উপরে ক্ষারীয়। রক্তে বাফার সিস্টেম, আমাদের শরীরে বাইকার্বনেট বাফার সিস্টেম রক্তের পিএইচ এর মানকে স্থির রাখতে সাহায্য করে। তাহলে আমাদের শরীরে পিএইচ এর মান স্থির রাখতে সাহায্য করে কে? বাইকার্বনেট বাফার সিস্টেম। এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে অবশ্যই। নিম্নলিখিত রক্ত কোথায় শুদ্ধ হয়? এই যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে রক্তটা কোথায় গিয়ে শুদ্ধ হয় বা পরিস্রুত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কিডনি, অর্থাৎ রক্ত কিডনিতে গিয়ে পরিশোধিত হয়। কিডনি বা বৃক্ক আমাদের শরীরের প্রধান রেচন অঙ্গ হিসেবে কাজ করে।
এটি রক্ত থেকে ইউরিয়া, অতিরিক্ত লবণ এবং অন্যান্য বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দিয়ে রক্তকে শুদ্ধ বা ফিল্টার করতে সাহায্য করে। তাহলে আর একটা জিনিস জানলাম আমরা যে কিডনির কাজ কি। কিডনির কাজ হচ্ছে, এটা আমাদের প্রধান রেচনাঙ্গ। এটা রক্ত থেকে ইউরিয়া, অতিরিক্ত লবণ আর বর্জ্য পদার্থ ছেঁকে বের করে রক্তকে শুদ্ধ বা ফিল্টার করতে সাহায্য করে। অন্য অন্য অপশানগুলো একটু নজর দেখে নেব আমরা। লিভার, যকৃৎ, এটি শরীরের বিপাকীয় কার্যে অংশ নেয়, পিত্তরস নিঃসরণ করে। অগ্নাশয়, এটি হজমে সাহায্য করে, এনজাইম ও ইনসুলিন হরমোন তৈরি করে। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হয়? যে নিম্নলিখিত যে অপশানগুলো দেওয়া আছে এর মধ্যে কোথায় লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি রেড ব্লাড সেল কোথায় তৈরি হয়? অপশান এ অস্থিমজ্জা, বি প্লীহা, সি অগ্নাশয়, ডি বৃক্ক। সঠিক উত্তর হবে অপশান এ অস্থিমজ্জা। লোহিত রক্তকণিকা রেড ব্লাড সেল আরবিসির ফুল ফর্ম এটা। অনেকে মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় আসে যে আরবিসির ফুল ফর্ম কি, রেড ব্লাড সেল। মূলত হাড়ের লাল অস্থিমজ্জা রেড বোন ম্যারো থেকে তৈরি হয়। ভ্রূণ অবস্থায় এটি যকৃৎ বা প্লীহা থেকে তৈরি হলেও জন্মের পর প্রধানত অস্থিমজ্জায় হেলে প্রধান হয়। যখন ভ্রূণ থাকে, মায়ের গর্ভে থাকে, তখন এটা কিন্তু যকৃৎ এবং প্লীহা থেকে তৈরি হয়। তাই অনেক অপশানে দেখবে প্লীহা দেওয়া থাকে। এটা মূলত যখন ভ্রূণ অবস্থায় থাকে তখনকার কথা বলা হয় তখন। অন্যদিকে প্লীহাকে রক্তকণিকার কবরস্থান বলা হয়। প্লীহাকে কিন্তু কি বলা হয়, লোহিত রক্তকণিকার কবরস্থান। কারণ কি? কারণ সেখানে পুরনো বা ক্ষতিগ্রস্ত রক্তকণিকাগুলো ধ্বংস হয়। তাহলে প্লীহাকে আর একটা কি বলা হয়, লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয় প্লীহাকে, কারণ সেখানে পুরনো ক্ষতিগ্রস্ত লোহিত রক্তকণিকাগুলো ধ্বংস হয়। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত? WBC হোয়াইট ব্লাড সেলের গড় আয়ু কত? অপশান এ 120 দিন, বি 1 থেকে 15 দিন, সি 3 দিন, ডি 90 দিন। যারা পারবে অবশ্যই কমেন্টে জানাও, যারা পারবে না তারা দেখো এবং সঠিক উত্তরটি জানার চেষ্টা করো। পরবর্তী উত্তরে চলে যাব আমরা। সঠিক উত্তরটি হলো বি 1 থেকে 15 দিন। শ্বেত রক্তকণিকা বা WBC লিউকোসাইট সম্পর্কে কিছু তথ্য নিচে দেওয়া হলো। যেমন গড়ায়ু, শ্বেত রক্তকণিকার সাধারণত খুব কম হয়। এটি ধরনভেদে 1 থেকে 15 দিন পর্যন্ত হতে পারে, মানে এর গড়ায়ু খুব কম। তবে কিছু বিশেষ লিম্ফোসাইট কয়েক মাস বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, সবগুলো না। এবার শ্বেত রক্তকণিকার কাজ কি? এই কণিকাগুলো আমাদের শরীরে প্রহরী হিসেবে কাজ করে এবং রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, অর্থাৎ সিকিউরিটি অফ বডি হিসাবে কাজ করে। সেটা হচ্ছে কি WBC। অনেক সময় প্রশ্ন আসে যে শরীরের পাহারাদার কাকে বলা হয়, কোন রক্তকণিকাকে বলা হয়? এটা হবে WBC। 120 দিন হলে এটি লোহিত রক্তকণিকার গড়ায়ু। ও বাকি অপশান যে দেওয়া আছে 120 দিন, এটা হচ্ছে আরবিসির গড়ায়ু। 3 দিন হচ্ছে অনুচক্রিকার। সাধারণত 7 থেকে 10 দিন হয়, তবে কিছু ক্ষেত্রে 3 থেকে 5 দিন ধরা হয়, 9 দিনও এর কাছাকাছি হতে পারে। এটা হচ্ছে অনুচক্রিকার। আমরা জানি রক্তকণিকা 3টি নিয়ে গঠিত, যা হচ্ছে আরবিসি একটা, আরবিসি। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত শ্বেত রক্তকণিকার অপর নাম কি? অর্থাৎ WBCর অপর নাম কি? অপশান এ লিউকোসাইট, বি এরিথ্রোসাইট, সি পলিসাইট, ডি পারনিসিয়াস। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লিউকোসাইট। শ্বেত রক্তকণিকা অপর নাম হলো লিউকোসাইট। লিউকোসাইট এটা একটি গ্রিক শব্দ, লিউকোস বা সাদা,
লিউকোস মানে হচ্ছে সাদা। আর কোষ শব্দের অর্থ কোষ থেকে এসেছে, কাইটোস কোষ থেকে এসেছে। এই কণিকাগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটু আগে বলা হলো সিকিউরিটি অফ বডি হিসাবে কাজ করে। এরিথ্রোসাইট এটি লোহিত রক্তকণিকা রেড ব্লাড সেলের অপর নাম। তাহলে যেমন লিউকোসাইট হচ্ছে ডব্লিউবিসির অপর নাম, ঠিক তেমন এরিথ্রোসাইট হচ্ছে আরবিসির অপর নাম। আর পারনিসিয়াম এটি মূলত এক ধরনের রক্তাল্পতা বা অ্যানিমিয়ার নাম, যা ভিটামিন B12 অভাবে হয়। আমরা জানি ভিটামিন B12 অভাবে অ্যানিমিয়া যে অসুখ ওই রোগ হয় বা রক্তাল্পতা হয়, সেটা হচ্ছে পারনিসিয়ামের মূলত এক ধরনের। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন, মানব শরীরে তাপ কোথায় সঞ্চিত হয়? মানব শরীরে তাপ কোথায় সঞ্চিত হয়? অপশান এ হাইপোথ্যালাম গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, কোনোটিই নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, পরবর্তীতে যে ভিডিও নিয়ে আসবো সেগুলোর যেন নোটিফিকেশন তোমাদের কাছে যায়। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। সঠিক উত্তরটি দেখে নেব। অপশান এ হাইপোথ্যালাম গ্রন্থি বা হাইপোথ্যালামাস। মানব শরীরে তাপ নিয়ন্ত্রণের মূল কেন্দ্র হলো হাইপোথ্যালামাস, যা মস্তিষ্কের অংশ। এটা হাইপোথ্যালামাস এটি শরীরের থার্মোস্ট্যাট বলা হয়। হাইপোথ্যালামাসকে থার্মোস্ট্যাট বলা হয়। এটি শরীরের তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস পেলে তা বুঝতে পারে এবং ঘাম নিঃসরণ বা কাঁপুনির মাধ্যমে তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। অ্যাড্রিনালিন গ্রন্থি এটি মূলত জরুরি অবস্থা যেমন ভয়, উত্তেজনা হরমোন নিঃসরণ করা হয়। প্যারাথাইরয়েড এটি শরীরে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্নে চলে যাব। নিম্নলিখিত কোন শ্রেণীর গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়? সর্বজনীন দাতা বলা হয় কোন রক্তকে? ও, এ, বি, এ বি, এই চারটির মধ্যে কোনটাকে বলা হয়? যারা পারবে অবশ্যই কমেন্টে জানাও এটা। ডু কমেন্ট। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ও গ্রুপকে। রক্ত গ্রুপের নির্ধারণে সর্বজনীন দাতা ও সর্বজনীন গ্রহীতা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এটা জানি, খুব প্রশ্নে আসে, অনেক সময় প্রশ্নে আসে। সর্বজনীন দাতা হচ্ছে ইউনিভার্সাল ডোনার। ও গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়। তাহলে সর্বজনীন দাতা বলা হয় ও গ্রুপকে। এই কারণ এই গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না, ফলে এটি যে কোনো গ্রুপে মানুষের শরীরে প্রবেশ করালে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। বিশেষভাবে বলতে গেলে ও নেগেটিভ রক্ত হলে প্রকৃত সর্বজনীন দাতা, মানে ও নেগেটিভ হতে হবে। সর্বজনীন গ্রহীতা হচ্ছে এ বি গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহীতা বলা হয়, কারণ এই গ্রুপের রক্ত যে কোনো অ্যান্টিবডি থাকে না, ফলে এরা যে কোনো গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে। নিম্নলিখিত ব্লাড ব্যাংক কাকে বলা হয়? এই যে অপশানগুলো দেওয়া আছে এর মধ্যে ব্লাড ব্যাংক কাকে বলে? ব্লাড ব্যাংক। সঠিক উত্তর হলো অপশান এ প্লিহা। কেন প্লিহাকে ব্লাড ব্যাংক বলা হয়? এটা অবশ্যই ভালো প্রশ্ন, জানার দরকার যে কেন বলা হয়। মানুষের শরীরে প্লিহা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যা উদর গহ্বরে উপরের বাম দিকে অবস্থিত। একে শরীরের ব্লাড ব্যাংক বলার কারণ হলো রক্ত সঞ্চয়। এক নম্বর কারণ হচ্ছে কি? রক্ত সঞ্চয়। প্লিহা জরুরি অবস্থার জন্য, যেমন অতিরিক্ত রক্তপাত হলে শরীরে লোহিত রক্তকণিকা এবং প্লাজমা সঞ্চয় করে রাখে। প্রয়োজন অনুযায়ী এটি রক্ত প্রবাহে সেই রক্ত সরবরাহ করতে পারে, মানে এখানে সঞ্চয় করে রাখে প্লিহা। যখন প্রয়োজন পড়ে শরীরের তখন ও কী করে? সাপ্লাই দেয়। রক্তছাকন এটি রক্তকে ফিল্টার করে এবং পুরনো বা ক্ষতিগ্রস্ত লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে। এই কারণে একে লোহিত কবরস্থান বলা হয়। একটু আগে আমরা জানলাম যে প্লিহাকে গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হয়,
অর্থাৎ লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয় প্লীহাকে। তো প্লীহার 1 নম্বর কাজ হচ্ছে কি, সেটা হচ্ছে রক্ত প্রবাহে রক্ত সঞ্চয় করে রাখা। 2 নম্বর হচ্ছে রক্তকে ফিল্টার করা এবং ক্ষতিগ্রস্ত লোহিত রক্ত ধ্বংস করে দেওয়া। রোগ প্রতিরোধ ক্ষমতা, প্লীহা লিম্ফোসাইট তৈরি করে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সাহায্য করে। যকৃত, অন্যান্য অপশানগুলো যা আছে সেগুলো দেখব একটু। একটি শরীরের বৃহত্তম গ্রন্থি, বিপাকীয় কার্যে প্রধান ভূমিকা পালন করে। অগ্নাশয়, এটি মিশ্র গ্রন্থি যা ইনসুলিন হরমোন ও পরিপাক এনজাইম গ্রহণ করে। বৃক্ক, এটি রেচনতন্ত্রের প্রধান অঙ্গ যা রক্ত থেকে বজ্র পদার্থ ছেঁকে মূত্র তৈরি করে। মানুষের জন্ডিস হলে শরীরের কোন অংশকে ক্ষতি করে? সরি, এটা খ্যাতি হবে না, এটা ক্ষতি হবে। এটা বাই মিস্টেক হয়েছে। 1 নম্বর প্লীহা, যকৃত, অগ্নাশয়, বৃক্ক। সঠিক উত্তরটি পারলে অবশ্যই কমেন্টে জানাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, যকৃত বা লিভার। জন্ডিস কোনো রোগ নয়, বরং এটি একটি রোগের উপসর্গ। যখন রক্তে বিলিরুবিন নামক এক প্রকার রঞ্জক পদার্থের পরিমাপ বেড়ে যায়, তখন ত্বক, চোখের সাদা অংশ এবং মিউকাস মেমব্রেন হলুদাভ হয়ে যায়। আমরা জানি শরীরে বিভিন্ন অংশ এটা হলুদ হয়ে যায়। যকৃত ঠিকমতো কাজ না করলে, পিত্তনালীতে বাধা সৃষ্টি হলে ওই সমস্যা দেখা দেয়। গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে যকৃত এটি শরীরের বৃহত্তম গ্রন্থি, একটু আগে বললাম। এটি পিত্তরস তৈরি করে, রক্ত পরিশোধনে সাহায্য করে। প্লীহা, এটি লোহিত রক্তকণিকা ধ্বংস করে, রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে। অগ্নাশয়, এটি ইনসুলিন হরমোন নির্গমন করে, পরিপাক এনজাইমের নিঃসরণে সাহায্য করে। বৃক্ক, এটি রক্ত থেকে বজ্রপদার্থ থেকে মূত্র তৈরি করে, শরীরে তা জলের ভারসাম্য বজায় রাখে। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত মানব শরীরে ভিটামিন এ কোথায় সঞ্চিত হয়? ভিটামিন এ কোথায় সঞ্চিত হয়? তোমাদের জন্য আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে ভিটামিন এ এর অপর নাম কি? অপর নাম কি? ঝটপট কমেন্টে জানাও। সঠিক উত্তরটা আমরা দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে ভিটামিন এ বি হবে যকৃত বা লিভার। ভিটামিন এ একটি ফ্যাট দ্রবণীয় ভিটামিন যা আমাদের শরীরে দীর্ঘ সময়ের জন্য সঞ্চিত থাকতে পারে। এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ভিটামিন ও যকৃত সঞ্চয়। প্রধান সঞ্চয়স্থল, আমাদের শরীরে ভিটামিন এ প্রধানত 80 থেকে 90% যকৃতে স্টেলেট কোষে সঞ্চিত থাকে। যখন আমরা খাবার থেকে পর্যাপ্ত ভিটামিন এ পাই না, তখন যকৃত রক্তে এই ভিটামিন সরবরাহ করে শরীরে ভারসাম্য বজায় রাখে। এটি প্রধানত দৃষ্টিশক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোষের বৃদ্ধি সাহায্য করে। অন্যান্য যে অপশানগুলোর পাকস্থলী, এটি মূলত খাবার হজম হয়, ভিটামিন সঞ্চিত হয় না। কিডনি, এর রক্ত ছাঁকনি বজ্রপদার্থ নিষ্কাশনের কাজ করে। মস্তিষ্ক স্নায়ু তন্ত্র নিয়ন্ত্রণ করে, এটা ভিটামিন সঞ্চিত হওয়ার প্রাথমিক কোনো ব্যবস্থা নেই। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন, মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? এটা অনেকবার রিপিট হলো সামনে। যেসব কোশ্চেনগুলো তোমরা লক্ষ্য করেছো, তাতে যদি লক্ষ্য করো তাহলে অবশ্যই তোমরা অ্যান্সার দিতে পারবে। দেখি ঝটপট কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে যকৃত। মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃত বা লিভার। যকৃত মানবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যা বিপাক, পুষ্টি সঞ্চয়, রক্ত শোধনের কাজ করে। এটি শরীরের প্রধান জৈব রাসায়নিক গবেষণা হিসেবে পরিচিত। যকৃত, এটি একটি শরীরের বৃহত্তম অঙ্গ গ্রন্থি। এটি রেচন অঙ্গ, রক্ত পরিশোধিত করে, মূত্র তৈরি করে। মূত্রাশয়, এটি পেশিবহুল থলি যেখানে মূত্র সাময়িকভাবে জমা থাকে। হৃৎপিণ্ড, এটি একটি পাম্পিং অঙ্গ যা সারা দেহে রক্ত সঞ্চালন করে। হৃৎপিণ্ডটা পাম্পিংটা এই কাজ করে। মানব শরীরে মোট মাংসপেশির সংখ্যা কত? মাংসপেশি সংখ্যা কত? অপশান এ 202, 206, বি 936, সি 639, ডি 369। সঠিক উত্তরটি আমরা দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে সি 339।
মানবদেহের পেশি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এটা হচ্ছে মোট সংখ্যা হচ্ছে মানবদেহের প্রধান পেশির সংখ্যা হচ্ছে 639টি, তবে কিছু কিছু হিসেবে 650 থেকে 670 পর্যন্ত হতে পারে। বৃহত্তম পেশি গ্লুটিয়াস ম্যাক্সিমাস, যা আমাদের নিতম্বে অবস্থিত। ক্ষুদ্রতম পেশি স্টেপিয়াস, এটা কানের ভিতরে অবস্থিত। এটি সবচেয়ে বড়, এটি সবচেয়ে ছোট। এটা হচ্ছে বিগ আর এটা হচ্ছে স্মল। অনেক পরীক্ষা আসে এটা। সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে মাস্টার, যা আমাদের চোয়াল অবস্থিত এবং চিবিয়ে খেতে সাহায্য করে। 2206 হলো মানবদেহের মোট হাড় বা অস্থির সংখ্যা। মানব শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত? মানব শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত? অপশান এ 42, বি 46, সি 56, ডি 64। সঠিক উত্তরটি হলো অপশান বি 46টি। মানব শরীরে প্রতিটি কোষে সাধারণত 23 জোড়া বা মোট 46টি ক্রোমোজোম থাকে, অর্থাৎ 23কে যদি আমরা ইন্টু 2 করি তাহলে অবশ্যই 46 পাই। মানব শরীরে প্রতিটা কোষে কত থাকে? 23 জোড়া থাকে, 46টি ক্রোমোজোম। এর মধ্যে 22 জোড়া হলো অটোজোম, যা শরীরে বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করে, আর 1 জোড়া হলো সেক্স ক্রোমোজোম, যা লিঙ্গ নির্ধারণ করে। ডিপ্লয়েড মানুষের ক্ষেত্রে এটি 46, 2n ইন্টু 46। হ্যাপ্লয়েড জননকোষ, শুক্রাণু, ডিম্বাণু ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক, অর্থাৎ এন অনলি এন ইজ ইকুয়াল টু 23। 2n ইজ ইকুয়াল টু 2 ইন্টু 23 ইজ ইকুয়াল টু 46। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন, মানব শরীরে সবচেয়ে বড় অঙ্গের নাম কি? এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন। চলে যাব পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে ত্বক। এই প্রশ্নের সমাধান করার দুটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে সবচেয়ে বড় অঙ্গ। আমাদের শরীরের বাইরের আবরণ ত্বক হলো মানবদেহের সবচেয়ে বৃহৎ অঙ্গ। এটি পুরো শরীরকে ঢেকে রাখে, সুরক্ষা দেয়। আর সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে বড়, মানে যদি প্রশ্নে অঙ্গের বদলে গ্রন্থি চলে আসে, এই কথাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রশ্নে যদি অঙ্গের বদলে বা অঙ্গ যদি না থাকে, যদি অঙ্গ থাকে তাহলে হবে ত্বক, কিন্তু যদি গ্রন্থি থাকে তখন হয়ে যাবে যকৃৎ। এটি শরীরের ভেতরে থাকা সবচেয়ে বড় কঠিন অংশ। মুখ এটি একক অঙ্গ নয়, গহ্বর বিশেষ। ফিমার এটি সবচেয়ে বড় হাড়, বুন অঙ্গ নয়। পরবর্তী প্রশ্নে চলে যাব। মানব শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত? অপশান এ 34 ডিগ্রি সেলসিয়াস, বি 36 ডিগ্রি, সি 37 ডিগ্রি সেলসিয়াস, ডি 40 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর অপশান বি, সি 37 ডিগ্রি সেলসিয়াস। মানব শরীরে স্বাভাবিক তাপমাত্রা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে 1 নম্বর, সেলসিয়াস স্কেলে স্বভাবত 37 ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস স্কেলে, কিন্তু ফারেনহাইট স্কেলে 98.6। কেলভিন স্কেলে 310.15 কে। সাধারণত শরীরের তাপমাত্রা সামান্য কত বেশি হতে পারে, তবে 37কে আদর্শ হিসাবে ধরা হয়। রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? এই প্রশ্নটা তোমাদের সবার জন্য এই প্রশ্নের উত্তর থাকলো পরবর্তী যে আমরা ভিডিও নিয়ে আসব নেক্সট ভিডিওতে, এই প্রশ্নের অ্যান্সার থাকবে। সরি, আর যারা পারবে তারা অবশ্যই কমেন্টে জানাবে। রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? আজ যে 25টি বায়োলজি জিকে
এমসিকিউ আমরা আলোচনা করলাম সেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসেছে। তোমরা ভিডিওটি আবার দেখো পজ করে এবং তোমাদের স্কোর 25-এ কত হচ্ছে সেটা কমেন্ট করো, সেটা কমেন্টে জানাও যে 25-এর মধ্যে তোমরা কত তোমাদের স্কোর করতে পারছো। আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।